গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডস অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পছন্দ করে না এরম মানুষ বোধহয় খুব কমই আছে, কিন্তু সেই আয়নাই যদি হয় আতঙ্কের কারণ। নিশ্চয়ই ভাবছ, সামান্য একটা আয়না কি করে কারোর আতঙ্কের কারণ হতে পারে? তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের উপস্থাপনা। শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য রচিত আয়নার কুহক। শীতের শেষ, পাতা ঝরা গাছগুলোতে আবার নতুন করে কুঁড়ি দেখা দিচ্ছে। সকালবেলা রোদ্দুরটা খুব মিঠে না হলেও একেবারে কড়া নয়। দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার উপর চোখ বুলিয়ে নিচ্ছে। আর একটু বাদে উঠে নাও খাওয়া সেরে অফিস মুখ হতে হবে। হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে, ঠিক এমন সময় ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো। বিমানের দিদি সমিতা চানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়। বিমান খামটা হাতে নিয়ে ওপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, বাহ, এখন এটা আবার কার চিঠি এলো? সমিতা বললে, কি রে বিমান, বসে আছিস যে? খামটা ছিঁড়ে দেখ না বাবা, কি আছে ওতে। আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি চান সেরে আবার বেরোতে হবে, তাড়াতাড়ি কর না একটু। বিমান খাম ছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিল। তারপর চোখ বুজে চেয়ারটায় শুয়ে পড়ল। কপালে তার চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে, কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল সেটা বিমানের মতো নয়, একটু ভিন্নতর। সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল, আর নমিতা আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠল। সমিতা বিমানকে বললে, যাক বাবা, এতদিনে তবে ভগবান মুখ তুলে চাইলেন বল। কি রে বিমান, তুই এত কি ভাবছিস বলতো? বিমানের চোখে মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি। প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল। সমিতার স্কুলের বেলা, বিমানের অফিস টাইম, আর নমিতার কলেজ যাওয়ার সময় হয়ে এসছে। তাড়াহুড়ো করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো। দোতলার সেই ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল। এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগুতে সুবিধা হবে। কলকাতার কাছে একটা মফস্বল শহর, ডক্টর সেনের খুব ফলাও ব্যবসা, খুব পসার জমিয়ে বসেছেন আর দু হাতে টাকা লুটছেন। তার ছোট ভাই MA পাশ করে শহরের ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিল। ডক্টর সেন নিঃসন্তান, আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে, সমিতা নমিতা আর বিমান। ভাগ্যের বিপাকে অল্প বয়সী ওদের বাপ মা দুজনেই অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায়। নিঃসন্তান ডক্টর সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না, নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন। সমিতা BA পাশ করেছে, বিমান কলেজে পড়ছে, আর নমিতা স্কুলেরই ওপর দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে। এমন সময় ডক্টর সেনেরও ডাক পড়ল পরলোকে। সদ্য বিধবা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেবর, পুত্র এবং কন্যারা। দীর্ঘকালের মধ্যে পরিবারের দুর্ঘটনার কয়েকটি ঘটনা ঘটলেও কারো চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার কোনো চিহ্ন ছিল না।
কিন্তু ডক্টর সেনের মৃত্যুর পর দেখা দিল এক মহা অশান্তি। বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না। খুঁটি নাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাচ্ছে, আর তা শিগগিরই সংক্রামিত হল সমিতা এবং নমিতার মধ্যেও। প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন প্রতিক্রিয়া সৃষ্টি করল, যার জন্য তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারল না। অবশ্য এই অবস্থায় বেশি দিন রইল না। একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল। অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন, তখন বিমানও চপল কণ্ঠে উত্তর করেছিল, ডাইনি বুড়ি, তুমি একটা ডাইনি বুড়ি, তুমি মরলে কি হবে? হ্যাঁ, তখন তোমারই এত টাকা পয়সা যত আছে সব আগলে রাখতে পারবে তো? হ্যাঁ, পেতনি হয়ে তুমি দেখো, আমি এই 2 হাতে তোমারই টাকা পয়সা ওড়াবো। বলা বাহুল্য, জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে। তিনি তাদের সাপ সাপান্ত করতে লাগলেন। তারপর এখানে তিষ্ঠানো তাদের পক্ষে আর সম্ভব ছিল না। 3 ভাই বোন তল্পি তল্পা গুটিয়ে চলে এলো কলকাতায়। দোতলার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগলো। সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে। এক্ষণে তারা দুজনে চাকরি করে, আর নমিতা কলেজে পড়ে। সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল, সেটা ছিল এক উকিলের চিঠি। তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন। আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী। বিকেল 6টা, সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত। সারা দিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল। চা খেতে খেতে তারই যে টেনে আলোচনা চলল। বিমান গোড়াতে দোমানো থাকলেও বোনেদের আগ্রহের আতিশয্যে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি গিয়ে থাকতে রাজি হলো। ঠিক হলো আপাতত তারা 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আর যদি পাকাপাকিভাবে তাদের বাড়িতে থাকাই সাব্যস্ত হয়, তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে, সেটাও আপাতত ঠিক হয়ে রইল। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে, সুদে আসলে তা উসুল হবে ওই বাড়িতে গিয়ে। ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের উপর পা দিয়ে আরামে আয়েসে তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে। বিমান ভাবছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল, এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন তারই বাড়ি গিয়ে থাকা এবং হয়তোবা বাকি জীবনটা সেখানে কাটানো খুব সঙ্গত হবে কি না। কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার দিদি বেচারা আজও বিয়ের ফুরসত পেল না, তখন তাকে অন্তত এই টানা হ্যাচড়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের এই বাড়িতে যাওয়াই মঙ্গল। পরদিনই তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফস্বল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি। ছোট্ট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়ি ওটা। দোতলা বাড়ি, চারিদিক খোলা, সামনে পিছনে দুদিক থেকে উপরে উঠবার সিঁড়ি। নিচের তলাটা রান্নাঘর, বসবার ঘর, গুদাম, চাকর বাকরদের থাকবার ঘর আর শোবার ঘর সবকটাই ওপরে। মাঝখানে একটা মস্ত বড় হল ঘর, আর তার দুপাশে দুটো দুটো 4টি শোবার ঘর। দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর, সবচেয়ে আরামদায়ক। জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন। সমিতা সবার বড়,
কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো। এই ঘরটার সঙ্গে রয়েছে এরই একটা জুড়ি ঘর পশ্চিম দিকে। নমিতার ভাগে পড়ল সেইটে। হল ঘর পার হয়ে যে দুটো ঘর, তার একটা নিল বিমান। সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পোছ করে কিছুটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তুলল ঘরগুলোকে। নিচে বসবার ঘরে সন্ধেবেলা ওরা পুরনো স্মৃতি রোমন্থন করছিল। এ বাড়ির প্রতিটি ইটের সঙ্গে এদের পরিচয়। দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এই বাড়ি ছেড়ে চলে যায়। আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের কাছে কেমন বিস্ময়কর বলে মনে হচ্ছিল। ওই নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল। বিমান বলছিল, আমার মনে আছে এই ঘরেই, এখানেই আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে একদিন গাল দিয়েছিলাম। এই নমিতা, দেখ তো পাশের ঘরে কে যেন, আমার যেন মনে হলো। নমিতা চট করে ঘুরে এসে বললে, কোথায় গো দিদি? কই না তো, ওখানে আবার কে থাকবে? আর তাছাড়া ঠাকুর চাকরও তো এখনো জোটেনি। না না, যাই বলিস, আমি ঠিক দেখেছি কে একজন যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে না আমাদের কথা শুনছিল। হ্যাঁ দিদি, তোমার যত সব। ও বাবা, কখন খেতে যাবে? রাত কটা হলো দেখেছো? তুমি রান্নাঘরে যাও, আমি চট করে ওপর থেকে ঘুরে আসছি। সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হল ঘরে ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভিতর দিয়ে মিলিয়ে গেল। সে চমকে উঠে ভাবতে লাগলো, এটা আবার কে? দিদি তো নিচে রান্নাঘরে, তবে তার ঘরে এটা কে ঢুকলো? এমন সময় পিছনে সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখলে সমিতা উপরে উঠে আসছে। নমিতা বললে, দিদি, হ্যাঁ দিদি, এইমাত্র না আমার মনে হলো তোর ঘরে কেউ ঢুকলো রে। তারা দুজনে এগিয়ে গিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই। আর থাকবেই বা কোথায়? শাড়ি পরা লোক তো এই বাড়িতে ওরা দুটি, তিনজন তো কেউ নেই। নমিতা বললে, আরে হ্যাঁ রে, আমি সত্যি বলছি, স্পষ্ট দেখলুম থান কাপড়ের একটা আঁচল যেন তোর ঘরে গিয়েই ঢুকলো। থান কাপড়ের আঁচল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক তাই। আমিও কিন্তু তখন সেই থান কাপড় পরা কেউ এক মহিলাকে যেন মনে হলো পর্দার আড়ালে দাঁড়িয়ে না আমাদের কথাগুলো শুনছিল। হ্যাঁ রে দিদি, তবে কি আমরা ভূত দেখতে আরম্ভ করলাম নাকি রে? কি জানি বাবা, এখানে আসা অবধি না সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। এখন মানে মানে দুটো ঠাকুর চাকর এলেই বাঁচি। কদিন পরের কথা, যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে। রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি, দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত। শুধু উকিল হিসেবে নয়, তিনি ছিলেন ডক্টর সেনের একজন সত্যিকারের হিতৈষী এবং তিনি ডক্টর সেনের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতেন। বিমান বাড়ি নেই, ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল। সমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, জ্যাঠাইমা কি মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন? সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর জোগালো না। তিনি আমতা আমতা করে বললেন, না না, মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে ঠিক উপস্থিত ছিলাম না। তার এই উত্তরে সমিতা সন্তুষ্ট হতে পারলে না। তার যেন মনে হলো রামভদ্রবাবু প্রসঙ্গটা কোনোভাবে এড়িয়ে যেতে চাইছেন। তাই সমিতা সরাসরি প্রশ্ন করলে, আচ্ছা
ওনার শেষ চিকিৎসা কে করেছিলেন? কেন, চিকিৎসা তার ডাক্তার গুঁই করেছিলেন। হ্যাঁ, তবে যতদূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরার অন্তত 10 দিন আগে থেকে তিনি আর চিকিৎসা করেননি। ও, তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে? না মা, না, কথাটা ঠিক হলো না। চিকিৎসা তার প্রয়োজন ছিল না, তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন, তখন ডাক্তার বাড়ি ছিলেন না। তিনি যখন এসে পৌঁছলেন তখন তখন সব শেষ হয়ে গেছে। তার মানে? মানে মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যু ঠিক স্বাভাবিক নয়। তার শোবার ঘরের কড়িতে একটা শাড়ি ঝুলিয়ে, না মানে হ্যাঁ, শাড়িটা বেশ শক্তই ছিল, ছিঁড়ে যায়নি। দু হাতে মুখ ঢেকে ফেলে সমিতা আর নমিতা। খানিকক্ষণ সব চুপচাপ। রামভদ্রবাবু এই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন। খানিক বাদে একটু ধাতস্থ হয়ে সমিতা বললে, আপনি কি তাহলে বলতে চাইছেন উনি কি আত্মহত্যা করেছেন? রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন। সমিতা বললে, যাক, খবরটা জেনে রাখলাম, কিন্তু আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। যদি এটা আপনি রাখতে পারেন খুব ভালো হয়। বিমানকে এই খবরটা প্লিজ জানাবেন না। ওর শরীরটা খুব একটা সুস্থ নয় তো, হয়তো এই আঘাতটা সইতে পারবে না। রামভদ্রবাবু স্বীকৃত হলেন। আরও খানিকক্ষণ কথাবার্তা বলে তারপর তিনি বিদায় নিলেন। দুজন খানিকক্ষণ চুপ করে থাকবার পর সমিতাই প্রথম কথা বললে, তাহলে এই ঘটনা গোড়া থেকেই আমার যেন কেমন একটা সন্দেহ হয়নি তা কিন্তু নয়, আর এই জন্যেই এই সমস্ত। নমিতা তার দিদিকে দু হাতে জড়িয়ে ধরে বললে, হ্যাঁ দিদি, আমার না কেমন যেন ভয় করছে রে। আমার মনে হচ্ছে না এই বাড়িতে যেন কে লুকিয়ে আছে রে। ওই যে রে, ওই যে সেদিন দেখলাম না, সাদা থান পরা। হ্যাঁ, ঠিক বলেছিস। এই সাদা থান পরা একজন মহিলা যেন গোটা বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ রে নমি, একটা কথা বলতো, জ্যাঠাইমাই কিন্তু শেষ বয়সে সাদা থান পরতেন, তাই না রে? অকস্মাৎ যেন সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল। কিন্তু এতে তাদের ভয় মোটে কাটল না, বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাকরুদ্ধ হয়ে এলো। অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমল, মুখ দিয়ে কথা বেরোলো। তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন। তিনি কিছু বলে গেছেন কি না তা জানতে চাইলে নমিতা বললে, আরে না না, তেমন কিছু নয়, ওই এমনি কথাবার্তা হচ্ছিল। আর সেরকম কিছু হলে কি আর তোকে বলতাম না। তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করল না। দিন তাদের কেটে চলল শঙ্কা আর এক অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে। কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালে না। একদিন সমিতা নমিতাকে ডেকে বললে, নমিতা, এই নমিতা, একবার এদিকে তাড়াতাড়ি আয় না। দেখ দেখ দেখ, কি অদ্ভুত একটা কাণ্ড। সমিতার ডাক শুনে নমিতার সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো। সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। নমিতা এগিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ। সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে
তুলে ফেলার চেষ্টা করলে। সমিতা বললে, বৃথা চেষ্টা করছিস নমিতা, এ দাগ কিছুতেই উঠবে না। মনে হচ্ছে দাগটা আয়নার ওপরে নয়, এটা একেবারে ভেতরে। হ্যাঁ, তাতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? কি বলছিস তুই? আশ্চর্য হওয়ারই তো কথা। আমাদের জন্মের আগে আয়না কেনা হয়েছে, এতদিনে একটাও দাগ ছিল না। আরে এতদিন ছাড়, কাল পর্যন্তও কোনো দাগ ছিল না, আজকে হঠাৎ দাগ চলে এলো। সেদিন রাত্রিতে নমিতার চোখ জড়িয়ে এসেছে। এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয় জড়িত কণ্ঠ শুনতে পেল। এই নমিতা, নমিতা, তুই কি ঘুমিয়ে পড়েছিস? একবার তাড়াতাড়ি আয় না এই ঘরে। এক লাফে বিছানা ছেড়ে নমিতা দরজা খুলে বাইরে এলো। সবিতার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। নমিতাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল। তার মুখে চোখে ভয়ের রেখা। আয়নার দাগটা আরো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন কিসের একটা ছায়া পড়েছে। সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে, নমিতা, আয়নাটার দিকে দেখ একবার। ঠিক মনে হচ্ছে কি যেন ওপর থেকে একটা ঝুলে পড়েছে, আর তারই ছায়া বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ রে দিদি, আমারও না তাই মনে হচ্ছে রে। কি ভয়ঙ্কর দৃশ্য রে দিদি, আমার খুব ভয় করছে রে, আমার খুব ভয় করছে। আরে আরে, ভয় পাচ্ছিস কেন? ভয় কিসের? এ তো আর কোনো ক্ষতি হচ্ছে না, যত কিছু ছায়া পড়ুক না। নমিতা দিদিকে এ ঘরটা ছেড়ে দেবার নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিলে। কিন্তু সমিতা বললে, না না, এইসব করার কোনো দরকার নেই। এতে বিমানের মনে শুধু সন্দেহই জাগবে, আর কিছু না। কাজেই দরকার নেই এসব করে। শুধু খেয়াল রাখবি বিমান যেন কোনোভাবেই কিছু বুঝতে না পারে, বুঝলি? কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিল। তার মনে হলো কোথায় যেন কি একটা গলদ ঢুকেছে। আয়নার দাগটা ক্রমশ বৃহত্তর আর স্পষ্টতর হচ্ছে। সমিতা পারতপক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না, রাত্রে ঘরে আলো জ্বালতে চায় না। একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখ গিয়ে পড়ল ওই আয়নাটার উপর। আর সঙ্গে সঙ্গে দুজনে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হলঘর থেকে বিমান এসে উপস্থিত হলো। তাদের দুজনকে অবস্থায় দেখে বললে, আমি কিন্তু কদিন ধরে তোমাদের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করছি। তোমাদের কথাগুলো কিন্তু আমি সব আড়াল থেকে শুনেছি। আমি যা দেখছি তোমাদের কিন্তু ডাক্তার দেখাতেই হবে। এই ভূত দেখার পাগলামি তো নতুন সারবে না। সমিতা তাকে টেনে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে, আয়নাটার দিকে তাকিয়ে দেখ, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? বিমানের চোখে লক্ষণীয় কিছু পড়ল না। সে সোজা ঘাড় নাড়লে। তারা সব একসঙ্গে বেরিয়ে এলো। বিমান হল ঘরে বসলো আর ওরা নিচে নেমে গেল। সমিতা তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সেই নমিতাকে বললে, হ্যাঁ রে নমিতা, বিমান কেন আয়নাতে কিছু দেখতে পেল না রে? ওর ওপরেই তো জ্যাঠাই মায়ের এত রাগ ছিল বেশি। তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে? না না না, তার চেয়ে চল নমিতা, এই এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি আমরা। ওদিকে হল ঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকলো। আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ কেমন শিউরে উঠল। স্পষ্ট একটা ছায়া, হ্যাঁ,
স্পষ্ট একটা ছায়া কড়িকাঠ থেকে ঝোলানো, তুলছে তুলছে। ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে, কিন্তু গলা দিয়ে তার কোনো আওয়াজ বেরোলো না। সে দৌড়ে সামনের সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। তার বোনেদের বলবে যে সেও দেখেছে, কিন্তু কোথায়? তারা তো কেউ নেই। ওরা ওদিকে পিছনে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। ওপরের হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। বিমান আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু কেউ সিঁড়ির মাথায় সাদা থান পরা একজন মহিলা। সাদা থান। হঠাৎ তার মনে পড়ে গেল, জ্যাঠাইমা তো সাদা থানই পরতেন। ও, সেই ডাইনি বুড়ি! কিন্তু কোথায় মিলিয়ে গেল? অবাক কাণ্ড তো। বিমানের বুক ধপধপ করছে, তার কান গরম হয়ে গেছে, কপাল ঘামছে। জোর করে সে পা দুটোকে টেনে টেনে নিয়ে উপরে তুলছে, তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে। আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সমিতা আর নমিতা জড়াজড়ি করে আয়নাটার সামনে বসে আছে। হ্যাঁ, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কড়িকাঠ থেকে একটা শাড়ি ঝুলছে। শাড়ির একটা মাথা তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে। বুড়ির জিভটা বেরিয়ে এসেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, মুখটা বিভৎস হয়ে গেছে দেখতে। ক্রমে আয়নাটার মধ্যে ছায়াটা দুলতে লাগলো, দুলছে দুলছে। বিমানের গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে। ও, তার মানে এই ব্যাপার। ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে, আর তার ছায়াটাই আয়নায় আটকে পড়ে গেছে। বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলো এতক্ষণে। নমিতা সমিতার কানে ফিসফিস করে বললে, হ্যাঁ দিদি, দাদা দেখতে পেয়েছে রে। ও ও ওই দেখ, ওই দেখ, দাদা দেখতে পেয়েছে ছায়াটা। দেখ দেখ, ছায়া মূর্তির চোখটা কেমন জল জল করছে না? বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো। তার কথা স্পষ্টতর হয়ে উঠল। এবার এবার তোমাকে আমি বাগে পেয়েছি ডাইনি বুড়ি, আর আর পালাতে দেব না তোমায়। বেঁচে থাকতে তুমি জ্বালিয়ে মেরেছ, মরেও আবার জ্বালাতে এসেছো। দাঁড়াও দাঁড়াও, এবার তোমার জারি চুরি বার করছি আমি। এগুতে এগুতে বিমান একেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। ওই তো ওই তো ওই তো ছায়াটার চোখের পলক পড়ছে, কেমন তাকাচ্ছে। চিৎকার করে বিমান দুহাতে মুখ ঢেকে ফেলল। তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে এসে উঠে দাঁড়ালো। চোখ দুটো তার জবা ফুলের মতো, মুখের ওপর নীল শিরাগুলো জেগে উঠছে। আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাথারি আঘাত করতে লাগলো আয়নাটার উপর। ছাড়বো না, ছাড়বো না এবার। ঝনঝন করে আয়না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঘরময়। বিমূঢ় চমকিত বোনেদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান। ক্লিষ্ট হাসি। দুহাতে সে অকস্মাৎ কপালের দুদিকের রোগ দুটো টিপে ধরে। তারপরে সে দুলতে লাগলো, ডাইনে বাঁয়ে, ডাইনে বাঁয়ে। সমিতা ও নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। বিমান গুঁড়ি মেরে পড়ে গেল মেঝের উপর। দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো। সাড়া নেই, সাড়া নেই। গা ধরে নাড়া দিল, সবটা শরীর দুলে দুলে উঠল।
প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা। সম্বিত হারা নমিতা চিৎকার করে উঠল, ও ও ও ওই যে ও ও ওই যে ডাইনি বুড়ি দেওয়ালের গায়ে কেমন মিশে যাচ্ছে দেখ। ও ও ও ওই যে ও ও ওই যে। না না না, বিমান ডাইনি বুড়িকে হত্যা করেছে, বিমানই ডাইনি বুড়িকে হত্যা করেছে। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। ঠাকুর চাকর চিৎকার শুনে নিচে থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে। তারা দেখতে পেল কুণ্ডলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে পড়ে আছে নমিতা। ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে, আর শূন্য দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য করে মিনতি মাখা কণ্ঠে শুধুই বলছে, যাও ডাইনি বুড়ি যাও, দোহাই তোমার, বিমান তোমাকে হত্যা করেছে, আমি যে দেখেছি নিজের চোখে। যাও ডাইনি বুড়ি, লক্ষ্মী জেঠিমা আমার, যাও যাও এখান থেকে লক্ষ্মীটি। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।